মানে দিলীপ ঘোষ কি ভাবছে বিজেপি মন্ত্রিসভা করবে আর নওশাদ সিদ্দিকী উপমুখ্যমন্ত্রী হবে? দিলীপ দাকে ঠিক করুক, দিলীপ দা কোথায় আছেন? দিলীপ দা ভাইরাল হওয়া ফুটেজে আছেন, নাকি দিলীপ দা সল্টলেকের পার্টি অফিসে আছেন, নাকি মোদিজির মঞ্চে আছেন? এই মিঠুন চক্রবর্তী বিজেপির তাবেদারি করতে, বিজেপির প্রভুদের খুশি করতে এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন। কিন্তু ওনার রাজনৈতিক দক্ষতা যে একেবারে শূন্য এবং তলানিতে, সেটার প্রমাণ উনি নিজেই প্রতি পদক্ষেপে দিচ্ছেন। বিজেপি 30টা আসন পাবে কিনা সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে আজকের বঙ্গ বিজেপি। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। হঠাৎ বঙ্গ রাজনীতিতে বাঙালিবাবু মিঠুন চক্রবর্তী। ঠিক তৃণমূল কংগ্রেস যখন ভাষা আন্দোলনের ডাক দিয়েছে, তারা পথে নামছে রবিবার দিন, ঠিক তার আগে মিঠুন চক্রবর্তী এসে বলছেন যে ভিন রাজ্যে কোনো বাঙালি মার কিন্তু খাচ্ছে না। এই বিষয়টা কিভাবে দেখছেন তৃণমূল কাউন্সিলর ও তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী? ওনার রাজনৈতিক দক্ষতা যে একেবারে শূন্য এবং তলানিতে, সেটার প্রমাণ উনি নিজেই প্রতি পদক্ষেপে দিচ্ছেন। কারণ যে কথাগুলো মিঠুন চক্রবর্তীর মুখ থেকে আপনারা শুনছেন, সেগুলো অভিনেতা মিঠুন চক্রবর্তীর কথা না, সেগুলো একজন ব্যর্থ অপদার্থ রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তীর মন্তব্য। যেই রাজনীতিবিদের সন্তান যৌন নির্যাতনের মামলায় অভিযুক্ত, যেই রাজনীতিবিদের সন্তান ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনায় অভিযুক্ত, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, তার সন্তানকে তাকে বাঁচাতে হবে। যেই মিঠুন চক্রবর্তীর হোটেল, উটির হোটেলের বিরুদ্ধে মামলা এসছে, ভাঙার নোটিশ এসছে, মহারাষ্ট্রের বুক থেকে নোটিশ এসছে, এমনকি যেই মিঠুন চক্রবর্তীর ব্যবসা নিয়ে ইডি পর্যন্ত নোটিশ পাঠিয়েছে, তাকে সেই সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর থেকে বাঁচতে হবে। আর বিজেপি রাজত্বে বাঁচতে গেলে একটাই পথ, ওয়াশিং মেশিনে ঢোকো, পরিষ্কার হয়ে যাও, বিজেপির আজ্ঞাবহ হও, তাবেদারি করো। এই মিঠুন চক্রবর্তী বিজেপির তাবেদারি করতে, বিজেপির প্রভুদের খুশি করতে এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন। 2021-এও স্টেটমেন্ট দিয়েছিলেন কি আমি জল ঢোরাও নই, বেলে বোরাও নই, আমি কালকে উঠে একশো বলে ছবি বলেছিলেন। তো উস্কানি ছাড়া এটা কি ছিল? মিঠুন চক্রবর্তী বলেননি মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, তার সিনেমা কুট করে। কেন বলতে হয়েছিল? কারণ বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করে, সেটা মিঠুনদাও জানেন। মিঠুনদা জানেন বলেই এই ধরনের অতি নাটকীয় সংলাপ করে। আর মিঠুন চক্রবর্তীর একটা গুণ আছে, মিঠুনদা, আমি জানি না আগামী দিন নওশাদ সিদ্দিকীর দলে যাবেন কিনা বা এসইউসিআই করবেন কিনা। কারণ মিঠুন চক্রবর্তী যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল, তখন উনি সুভাষ চক্রবর্তীর লোক ছিলেন। এক সময় লাল ঝান্ডা কারে পুকার পারলে লেনিন হোয়াট ইজ টু বি ডান পড়ে এসে আবৃত্তি করতেন। এরকম এত আগুন খেকো বাম ছিলেন মিঠুনদা। তারপরে কংগ্রেসের প্রণববাবুর সাথে আবার ওনার ভালো সখ্য ছিল। তৃণমূলে মমতাদির একদম খুব কাছের মানুষ, রাজ্যসভার সাংসদ হয়ে গেলেন। এখন বিজেপি, মিঠুনদার বাকি আছে বোধহয় নওশাদ সিদ্দিকী আর এসইউসিআই করা। আগামী দিন দেখবেন মিঠুনদা যদি দরকার পড়ে সেই দলগুলো করতে পারবেন। 26-এ যদি ঠিকঠাক ভোট হয়, স্বচ্ছ হয়, তাহলে আপনারা 70-এর বেশি আসন পাবেন। এর কে বলেছে? মিঠুন চক্রবর্তী। কিন্তু বাংলার মানুষ তো উল্টো কথা বলেছে। বাংলার মানুষ বলছে আপনারা বলেছিলেন আগের বার আপকি বার 200 পার, মমতাদিকে বাংলার মানুষ 200 পার করেছিল, আপনাদের পগার পার করে দিয়েছিল। আর এবার 70 আসন পেতে অনেক বড় কথা বলেছে। লিডার অফ অপোজিশন হতে গেলে বিজেপিকে 30টা আসন পেতে হবে। বিজেপি 30টা আসন পাবে কিনা সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে আজকের বঙ্গ বিজেপি। এরা যত কম কথা বলে তত এদের জন্য মঙ্গল। এরা মানুষকে যেভাবে উস্কানি দিচ্ছে, বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বললে যেভাবে আক্রমণ করছে বাঙালিদের, বাঙালি কিন্তু সুদে আসলে উসুল করে নেবে। এই অসভ্যতা বাংলার মানুষ সহ্য করবে না। আজকে মিঠুনবাবু বলেছেন যে আর মার খাওয়ার সময় নেই, পাল্টা মার দিতে হবে। না, মিঠুন বাবুকে নিয়ে এত গুরুত্ব দিচ্ছেন কেন? মিঠুন বাবুর কথায় বিজেপি গুরুত্ব দেয় না। এটা যদি শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি বলতো, তাও না হয় বুঝতাম এর কোনো গুরুত্ব আছে। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী বলতো, তাও বুঝতাম গুরুত্ব আছে। হু ইজ মিঠুন চক্রবর্তী? কে মিঠুন চক্রবর্তী? একজন অভিনেতার বাইরে মিঠুন চক্রবর্তীর রাজনীতিবিদ হিসেবে বিজেপির একটা কাউন্সিলর, আজকে আমাদের পুরসভার অধিবেশন ছিল, বিজেপির কাউন্সিলর বিজয় ওঝার যে রাজনৈতিক ওজন আছে, মিঠুন চক্রবর্তী সেটুকু ওজনও নেই। মিঠুন চক্রবর্তী কে? মিঠুন চক্রবর্তী অভিনেতা হিসেবে নিশ্চয়ই বড় মানুষ। মিঠুন চক্রবর্তী অভিনেতা হিসেবে নিশ্চয়ই বাংলার মানুষের কাছে শ্রদ্ধার জায়গা অর্জন করে রয়েছেন। কিন্তু রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তীর কি কন্ট্রিবিউশন আছে বিভিন্ন দলের বিভিন্ন সময় চামচামি করা ছাড়া? মিঠুন চক্রবর্তীর কথা কি গুরুত্ব দেবে? মিঠুন চক্রবর্তী হুঙ্কার দিচ্ছে মারবো, এই করবো, সেই করবো। আমরা ভদ্র বলে আমরা সংযত রয়েছি। বাঙালির গায়ে হাত পড়ছে। আজকে একজন পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে হরিয়ানার বুকে। এ কোন রাজত্বে বাস করছে বিজেপি সরকার? বাংলায় কথা বলে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে, নোটিশ ধরানো হচ্ছে এনআরসি। আজ মিঠুন চক্রবর্তী বড় বড় বাতেলা মারছে, আগামী দিন ওর কাছে না এনআরসি নোটিশ পাঠায় আসামের হেমন্ত বিশ্ব শর্মার সরকার। আপনারা বলছেন ভিন রাজ্যে বাঙালি মার খাচ্ছে, কিন্তু মিঠুন চক্রবর্তী কালকেরই বলেছেন যে কোথাও কোনো বাঙালি মার খাচ্ছে না। আবার ওই মিঠুন চক্রবর্তী, ও সিনেমা স্ক্রিপ্ট পড়ে, ও তো রাজনীতি করেনি। মিঠুনদা চিরকাল স্ক্রিপ্টেড ডায়লগ বলে। মিঠুনদা অরিজিনাল ডায়লগ তো নেই মিঠুনদার, কারণ মিঠুনদা অরিজিনাল ডায়লগ বলতে অভ্যস্ত নন। মিঠুনদা স্ক্রিপ্টেড ডায়লগ। মিঠুনদা সিনেমা ভালো, মিঠুনদা সন্তানে যে ডায়লগ দেয়, মিঠুনদা মৃগয়াতে যে ডায়লগ দিয়েছে,
সেই ডায়ালগগুলো মিঠুনদা ভাবছে এখানেও ওনাকে স্ক্রিপ্ট লিখে দেওয়া হচ্ছে, উনি সেগুলো আউড়ে যাচ্ছেন। কিন্তু স্ক্রিপ্টেড ডায়ালগে সিনেমা হলে থাকা দর্শক হাততালি দেবে। বাংলার যে গরিব মানুষের পেটে লাথি পড়েছে, যাদের 100 দিনের টাকা আটকে রেখেছিল, যাদের আবাসের টাকা আটকে রেখেছিল, আর এখন যাদের ডিটেনশন ক্যাম্পে পুরো অত্যাচার করছে, সেই বাঙালি মিঠুন চক্রবর্তীর এই ডায়ালগে হাততালি তো দেবেই না, উল্টে ঘৃণা প্রত্যাখ্যান করবে। একটু অন্য প্রসঙ্গে আসি। নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন স্বাধীন হতে চাইছে, কেন্দ্র চাইছে, কিন্তু আপনারা বাধা দিচ্ছেন কেন? আপনাদের অসুবিধা কোথায়? কেন্দ্র চাওয়ার কি? কেন্দ্রীয় নির্বাচন কমিশন স্বাধীন নাকি? আপনার মনে থাকবে তখন দেশে ইউপিএ সরকার, মনমোহন সিং প্রধানমন্ত্রী, বিরোধী নেতার নাম লালকৃষ্ণ আদবানি। চিফ ইলেকশন কমিশনার কে হবে সেটা নিয়ে লালকৃষ্ণ আদবানি প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে, যে অবশ্যই যেন বিরোধীদের মতামতকে গ্রাহ্য করা হয়, বিরোধীদের পক্ষ থেকে যেন রিপ্রেজেন্টেশন থাকে। দেখুন, মনমোহন সিং, আমি তো কংগ্রেস নই, আমি তৃণমূল কংগ্রেসের একজন সমর্থক কর্মী, কিন্তু কংগ্রেস সরকারের বা মনমোহন সিং সরকারের সেই উদারতা ছিল যে তখন যে নিয়ম করা হয়েছিল সেই নিয়মে দেশের প্রধানমন্ত্রী, পার্লামেন্টের লিডার অফ অপোজিশন, এবং তখন লিডার অফ অপোজিশন স্বয়ং লালকৃষ্ণ আদবানি নিজে, এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যাতে নির্বাচন কমিশনার পদটার নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, সিজেআই, দেশের প্রধানমন্ত্রী এবং পার্লামেন্টের লিডার অফ অপোজিশন মিলে তৈরি করা হবে দেশের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার, তাহলে নিরপেক্ষতা বজায় থাকবে। আর আজকে নরেন্দ্র মোদীর সরকার এসে লালকৃষ্ণ আদবানির যে প্রপোজাল, সেই প্রপোজালটাকে উল্টে দিল, চিফ জাস্টিসকে সরিয়ে দিল। শুধু তাই না, যেদিনকে এই মামলাটার হিয়ারিং ছিল সেদিনকে তার আগের দিন রাত্রিবেলা তড়িঘড়ি করে চিফ জাস্টিসকে সরিয়ে দেওয়া হলো। ভাবুন, মামলাটার হিয়ারিং হবে, তার আগের দিন রাত্রে চিফ জাস্টিসকে সরিয়ে দেওয়া হলো। মানে যারা লালকৃষ্ণ আদবানির প্রপোজালকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখায়, তাদের কাছ থেকে আপনি ডেমোক্রেসি প্রত্যাশা করেন? এখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আর তার ক্যাবিনেটের আরেকজন মিনিস্টার, অর্থাৎ বিরোধী দলের পক্ষ থেকে যেই নামই আসুক সংখ্যাধিক্যে পাশ হবে বিজেপির প্রস্তাব, এবং তাই হয়েছে। অমিত শাহ সেক্রেটারি, তাকে ইলেকশন কমিশনার করা হয়েছে। ফল আমরা দেখেছি। মহারাষ্ট্রে 2019 থেকে 2024 জুন মাস লোকসভার ইলেকশন 2019-এ হয়েছিল, তারপর 2024-এর জুনে 5 বছরে 31 লক্ষ ভোটার বেড়েছিল। আর জুনে ইলেকশন হওয়ার পরে আবার নভেম্বরে বিধানসভা ইলেকশন হলো, 5 মাসে 40 লক্ষ ভোটার বেড়েছে। ভাবুন, 5 বছরে যে রাজ্যে 31 লক্ষ ভোটার বাড়লো, 5 বছরে, 5 মাসে তার থেকে বেশি ভোটার বেড়ে গেল। এবং দেবেন্দ্র ফডনবিস, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দীর্ঘদিনের, তার শুধু তার নিজের কেন্দ্রে, বিজেপির নেতা, তার কেন্দ্রে 20.8% ভোটার ইনক্রিজ হলো। ভাবুন, 20% ভোটার ইনক্রিজ হয়ে গেল। মানে বিজেপি কিভাবে মহারাষ্ট্র, বাংলায় কি ওই ধরনের খেলা খেলতে পারে বিজেপি? বাংলায় খেলার চেষ্টা তো চলছে। ওরা দেখুন, কোনো সিনেমা বেরোলে তার আগে সিনেমার ট্রেলার বেরোয়। ওরা সিনেমার ট্রেলারটা খুব সাকসেসফুলি মহারাষ্ট্র আর দিল্লিতে করেছে। অরবিন্দ কেজরিওয়ালের কনস্টিটিউয়েন্সি নিউ দিল্লিতে 26,000 ভোটারের নাম নতুন উঠেছে, এবং তার মধ্যে অভিযোগ বিজেপির মন্ত্রীদের বাড়ি থেকে, এক একজনের বাড়ি থেকে 70-80টা করে নতুন নাম উঠেছে ফ্ল্যাটের কোয়ার্টার হাউজিং থেকে, এবং তারা অধিকাংশ সব বিহার থেকে আসা, ইউপি থেকে আসা, গোবলয়ের রাজ্য থেকে আসা ভোটার। কেজরিওয়ালের কেন্দ্রে 26,000 নতুন নাম উঠেছে, কেজরিওয়াল হেরে গেছেন 4,000 ভোটে। তো অঙ্কটা দিনের আলোর মতো পরিষ্কার যে ওরা ট্রেলারটা খুব ভালো লঞ্চ করে সাকসেস পেয়েছে। এবার ওরা পুরো সিনেমার দিকে যেতে চাইছে। পুরো সিনেমাটা প্রথমে বিহারে করবে, তারপরে এই একই পলিসি পশ্চিমবাংলায় করবে। বিহারে বাদ দিচ্ছে, বিহারে বলছে ভোটার কার্ড হবে না, আধার কার্ড হবে না, রেশন কার্ড হবে না, তাহলে হবে ঠিক বলে পাসপোর্ট লাগবে। আরে পাসপোর্ট আছে বিহারের 2% মানুষের। বিহারে বলছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট লাগবে। বিহারের ম্যাট্রিকুলেশন পার্সেন্টেজ রেট হচ্ছে 24.3%। বলছে যারা সরকারি চাকরি করে তাদের নথি, সরকারি চাকরি বিহারে করে 4.8%। মানে আপনি প্রায় 75 থেকে 80% মানুষকে প্রথমেই বাদ দিয়ে দেওয়ার একটা পরিকল্পনার ব্যবস্থা করে রাখলেন। এবং আপনাদের মনে থাকবে যখন 88% কনসিডারেশন হয়েছিল লিস্টের, তাতে বাদ গিয়েছিল প্রায় 28 লক্ষ লোক। সেটাই যখন 98%-এ আসলো কভারেজটা, তখন বাদ গেল প্রায় 56 লক্ষ লোক। অর্থাৎ 77 লক্ষ লোকের মধ্যে যখন এই রিভিউটা হলো লাস্ট দফার, 77 লক্ষ লোকের মধ্যে 21 লক্ষ লোককে বাদ দিয়ে দিল। কোন ক্রাইটেরিয়া আপনি 77 লাখের মধ্যে 21 লাখ লোককে বাদ দিলেন? কোনো ক্রাইটেরিয়া নেই, অসভ্যতম চলছে। দেখুন, ইলেকশন কমিশন তারা সিকিওর করবে সবার আগে মানুষ যাতে নিরপেক্ষ অবাধে ভোটটা দিতে পারে, সব মানুষের সমান ভোটাধিকার।
বিজেপি বেছে বেছে বিহারে যেটা করেছে, দলিত মহাদলিত যাদবদের বাদ দিয়েছে। ডক্টর বাবা সাহেব আম্বেদকর 1928 সালে তৎকালীন ব্রিটিশ সরকার তাদের সাইমন কমিশনের কাছে প্রস্তাব রেখেছিলেন যাতে ইকুয়াল ভোটিং রাইটস এনশিওর করা হয়। বিরোধিতা করেছিল আরএসএস। 1931 সাল কংগ্রেসের লাহোর অধিবেশন চলছে, যেই অধিবেশনে মতিলাল নেহরুর ড্রাফট করা খসড়া কংগ্রেস প্রস্তাবনা হিসেবে পেশ করেছিল, সেখানেও ইকুয়াল ভোটিং রাইটসের কথা বলা ছিল। যেই অধিবেশন থেকে পরবর্তীকালে গান্ধী আরও ইম্প্যাক্ট আমরা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে পড়ি, 1931-এর লাহোর অধিবেশনে কংগ্রেস কিন্তু ইকুয়াল ভোটিং রাইটসের কথা বলেছিল, যে প্রত্যেক মানুষের সমান অধিকার, একজন উচ্চবর্ণেরও যে অধিকার, একজন দলিত মহাদলিতেরও সেই অধিকার। বিজেপি মনেই করে না, আরএসএস সেদিনকে অপোজ করেছিল, আর বিজেপি মনেই করে না যে দলিত মানুষের কোনো ভোটের অধিকার থাকবে, গরিব মানুষের ভোটের অধিকার থাকবে। ওরা ব্রাহ্মণ্যবাদের এজেন্ডায় চলে, ওরা আরএসএসের ন্যারেটিভে চলে। তার জন্য বিহারে পিছড়ে বর্গের মানুষের নাম বাদ দিচ্ছে। হুমায়ুন কবির আপনাদের দলের বিধায়ক, তিনি আমার নতুন রাজনৈতিক দল করবে শুনছি সামনে। দেখুন, বাজারে এখন বর্ষাকাল, ভালো পালং শাক পাওয়া যায়। 5 টাকার পালং শাক কিনলে তার ক্যাশ মেমো দেয় না বাজারের দোকানদার। তো এই হুমায়ুন কবির ভরতপুরের এমএলএ, তৃণমূল কংগ্রেস আছে বলে এমএলএ হয়েছেন। তার আগে অদিত চৌধুরী পেছন পেছন ঘুরে বেড়াতেন, সেক্রেটারি ফাইল সামলে বেড়াতেন। মাঝখানে আবার বিজেপি গেছিলেন ওই মিঠুন চক্রবর্তী মতো। ওনার মোটামুটি কোনো দল আর ঘুরতে বাকি নেই। তো আমি হুমায়ুন কবির, তাও পুরনো নেতা, দীর্ঘদিন রাজনীতি করেছেন। বাংলার মানুষ না হিন্দু মুসলমান দেখে ভোট দেবে না, বাংলার মানুষ ডেভেলপমেন্ট দেখে ভোট দেবে। মমতা ব্যানার্জির দলের বিরুদ্ধে এর আগেও ওয়েসি চেষ্টা করেছিল ভোট কেটে বিজেপির সুবিধা করতে। এবারও কেউ কেউ ভাবছে সংখ্যালঘু ভোট তাদের পকেটে। সংখ্যালঘুরা বোকা নয়। তাহলে আপনি বলতে যে বিজেপি ইন্ধনে বা কোথাও একটা ষড়যন্ত্র করে হুমায়ুন কবির পার্টি করবে? দেখুন, কে কার ইন্ধন সেটা আমি বলতে পারবো না, তবে হুমায়ুন কবির বিজেপির টিকিটে 2019-এ লোকসভায় দাঁড়িয়েছিলেন, এটা তো আমরা ভুলে যাইনি। দিলীপ ঘোষ আশঙ্কা প্রকাশ করছেন যে রাজ্যে সংখ্যালঘু থেকে বা মুসলিম থেকে একজন উপমুখ্যমন্ত্রী হতে পারেন। মানে দিলীপ ঘোষ কী ভাবছে, বিজেপি মন্ত্রিসভা করবে আর নওশাদ সিদ্দিকী উপমুখ্যমন্ত্রী হবে? দিলীপদাকে তো এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। দিলীপদার প্রশ্ন মুশকিল হচ্ছে, দিলীপদা বিজেপির নরেন্দ্র মোদীর মঞ্চেই জায়গা পায় না। দিলীপদাকে ঠিক করুক, দিলীপদা কোথায় আছেন? দিলীপদা ভাইরাল হওয়া ফুটেজে আছেন, নাকি দিলীপদা সল্টলেকের পার্টি অফিসে আছেন, নাকি মোদিজির মঞ্চে আছেন? দিলীপদা বয়স্ক মানুষ, দিলীপদা রাজনীতি করা লোক, মাঠে ঘাটে রাজনীতি করেছেন। দিলীপদা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফের বঙ্গ রাজনীতিতে বাঙালি বাবু, এবং তিনি নেমেই চালিয়ে ব্যাটিং করছেন, একের পর এক রাজ্যের শাসক দল তৃণমূলকে নিশানা করছেন। তবে পাল্টাও নিশানাও করছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।